আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ভারত সফর স্থগিত হয়েছে, সাসপেন্ড। কেন হয়েছে, কী কারণে হয়েছে, সরকারের পক্ষ থেকে ইন ডিটেলস বলা হয়নি। বিভিন্ন পত্রপত্রিকা, যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, ইউটিউবে যারা কন্টেন্ট তৈরি করেছেন, তারা নিজ নিজ ধারণা অনুযায়ী নানা রকম ন্যারেটিভ তৈরি করেছেন। কিন্তু ইন ডিটেলস আসলে আমি যতটুকু শুনেছি, আমার আসলে কারো বক্তব্য ইন ডিটেলস মনে হয়নি। এমনকি সরকারে যারা কর্তা ব্যক্তি রয়েছেন, যারা এই ভারতের বিষয়টি দেখছেন, আমার কাছে মনে হচ্ছে যে এই যারা এই বিষয়গুলো হ্যান্ডেল করছেন, দে আর নট দ্য প্র্যাগম্যাটিক। দ্বিতীয়ত, এই যে পররাষ্ট্র বিষয়গুলো, যেমন শামা ওবায়দ আছেন, মাহাদি আমিন আছেন, খলিলুর রহমান আছেন, মানে তারা কেউই ভারতের গুড বুকে নেই। দ্বিতীয়ত, এখানে অজিত দোভালের সঙ্গে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর মিলিটারি সেক্রেটারি রূপে এক ভদ্রলোকে পাঠানো হয়েছে। সেই ভদ্রলোক হয়তো প্রধানমন্ত্রীর খুব ঘনিষ্ঠজন, তাকে বিশ্বাস করেন। কিন্তু মিলিটারি ডিপ্লোম্যাসি, তারপর সিভিল ডিপ্লোম্যাসি, ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি, কোনো একটা বিষয়ে তার যে সফলতা, বিশেষ করে অজিত দোভালের মতো দুনিয়া কাঁপানো একজন কূটনীতিবিদ, একজন মিলিটারি স্পেশালিস্ট, একজন মানে যাকে বলা হয় এ যুগের প্র্যাকটিক্যাল জেমস বন্ড। জেমস বন্ড বলতে আমরা যা বুঝি, সে যদি সেলুলয়েডের পর্দা থেকে বের হয়ে এসে ভারতের মতো একটা বিশাল রাষ্ট্রে ঠিক সেই জেমস বন্ডের মতো বিভিন্ন কাণ্ড ঘটান, সেই কাণ্ডের হোতা হলেন এখন অজিত দোভাল। এবং ভারতে অজিত দোভালের যে প্রভাব, তার যে গ্রহণযোগ্যতা এবং তার জনপ্রিয়তা, ভারতবর্ষের দ্বিতীয় পিস স্বাধীনতার পরে এখন পর্যন্ত আসেনি। তাকে কংগ্রেস পছন্দ করে, মোদি পছন্দ করেন, তাকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী পছন্দ করেন, তাকে মিলিটারি পছন্দ করে, সিভিল সার্ভিস পছন্দ করেন, ইচ অ্যান্ড এভরিবডি। শাহরুখ খান, আমির খান থেকে শুরু করে চলচ্চিত্র জগতের যত যাকে বলে গ্ল্যামার রয়েছেন, সব গ্ল্যামারের মধ্যে এই মুহূর্তে ভারতের সবচেয়ে গ্ল্যামারাস যে পার্সোনালিটি, তিনি হলেন অজিত দোভাল। তার একটা অটোগ্রাফের জন্য, তার সাথে বসার জন্য, তার সাথে একটু কথা বলার জন্য এই যারা নায়িকা গায়িকা রয়েছেন, পাগলের মতো যাকে বলা হয় বসে থাকেন। কঙ্কনা রানাওয়াত আপনি চিনেন, যে এই মুহূর্তে খুব আউটস্পোকেন একজন সংসদ সদস্য এবং ভারতের অন্যতম শীর্ষ সিনেমার নায়িকা। কয়েক বছর আগে তার একটা সাক্ষাৎকার দেখেছিলাম। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার স্বপ্ন কি? আমি আসলে তখনও পর্যন্ত অজিত দোভালের নাম শুনিনি। তো তিনি বলছিলেন যে অজিত দোভালের সঙ্গে যদি আমার কখনো দেখা হয়, তার সঙ্গে যদি আমি 1 মিনিটের জন্য কথা বলতে পারি এবং তার একটা অটোগ্রাফ সংগ্রহ করতে পারি, আমার জীবনে এর চেয়ে তার কোনো প্রাপ্তি নেই। তো বোঝার চেষ্টা করুন যে কঙ্কনা রানাওয়াত যখন এই কথা বলছেন আজ থেকে 5-7 বছর আগে, আর যে সময় আমার মতো মানুষ আমরা অজিত দোভালের নাম শুনিনি, ঠিক সেই সময় ভারতের অভ্যন্তরে অজিত দোভাল কোন পর্যায়ে তার যাকে বলা হয় জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা পৌঁছে গেছে। তো সেই অজিত দোভালের সঙ্গে বৈঠক করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যাকে পাঠানো হলো, আমি এই তাদের দুজনের হ্যান্ডশেক করার ছবি দেখলাম, সব কিছু দেখলাম। এটা বিবেচনা আমি কিছু বললাম না, যেহেতু তিনি সরকারকে রিপ্রেজেন্ট করবেন। কাজেই এখানে কি হয়েছে না হয়েছে এটা আমি বলতে পারবো না। এর আগে সেখানে গেলেন জনাব খলিলুর রহমান। খলিলুর রহমান বেশ কয়েক দফা তিনি ফেল করেছেন। তিনি সেই এখন তো তিনি পররাষ্ট্রমন্ত্রী, তার আগে তিনি যখন নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, সেই সময়টাতে প্রাণান্ত চেষ্টা করে তিনি সাইড লাইনে বিমস্টেকের বৈঠকে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাস্ট একটা বৈঠকের ব্যবস্থা করতে পারেননি। আবার যখন জয়শঙ্কর বাংলাদেশে এলেন,
সেই বেগম জিয়ার যেটাকে বলা হয় ফিউনারাল যে অনুষ্ঠান, জানাজার অনুষ্ঠান, সেখানে অংশগ্রহণের জন্য। ঠিক সেই সময়টাতে পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ, জনাব খলিলুর রহমান সবাই মিলে প্রাণান্ত চেষ্টা করেছিলেন জাস্ট টু সে হ্যালো, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা হ্যালো বলবে, সেই জিনিসটাও তিনি করতে পারেননি। কাজেই ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য, সম্পর্ক তৈরি করার জন্য এখন যে খেলোয়াড় যারা আছেন, দে আর নট অ্যাপ্রোপ্রিয়েট, দে আর নট অ্যাট অল অ্যাপ্রোপ্রিয়েট। অন্যদিকে যারা আছেন, যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী আছেন, জনাব টুকু সাহেব আছেন, মনে করা হয় যে তারা ভারত বন্ধু, কিন্তু যে কিছু ছবি বা তাদের যে কিছু কর্মকাণ্ড আমরা যেটা দেখেছি, যতটা আমি বুঝেছি, অমিত শাহের সঙ্গে এদের যে পারস্পরিক বৈঠক, সেই বৈঠকে যে দৃশ্য আমরা দেখেছি, তাতে মনে হয়েছে সেখানেও ঠিক কূটনৈতিক লেভেলে তাদের সঙ্গে সমঝোতা করার মতো সেই রাজনীতির যে প্রজ্ঞা বা তাদের যে পার্সোনালিটি, এটি আগেও ছিল না, এখন আছে কিনা আল্লাহ বলতে পারেন। অন্যদিকে যে বাংলাদেশে দীনেশ ত্রিবেদী এসেছেন, এখন যে যাকে বলা হয় বাংলাদেশের রাষ্ট্রদূত, পূর্ণমন্ত্রী মর্যাদায়, অন্যদিকে অজিত দোভাল এবং ভারতের যে এখন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির যিনি সাধারণ সম্পাদক তিনি, এবং তার সঙ্গে সঙ্গে রাজনাথ সিং যিনি প্রতিরক্ষা মন্ত্রী। তো অজিত দোভাল, রাজনাথ সিং এবং যে কংগ্রেসের যিনি, মানে বিজেপির যিনি এখন সেক্রেটারি যিনি রয়েছেন, তারা নিয়মিত ঘন ঘন, মানে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা মন্ত্রী ঘন ঘন কলকাতা আসছেন, ঘন ঘন ত্রিপুরা আসছেন, ঘন ঘন শিলিগুড়ি চিকেন নেকের ওখানে তারা যাচ্ছেন। আর ঠিক সেই সময়টিতে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটার কোনো রকম উন্নয়ন নেই। এই মুহূর্তে আমাদের কতগুলো ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে একেবারে এক নম্বরে যেটা আছে গঙ্গা পানি চুক্তি। সেই গঙ্গা পানি চুক্তিটা নবায়ন করার সময় চলে এসছে, এটা শেষ হয়ে গেছে। এবং এটা দুর্ভাগ্য হলো যে এর আগে যখন বিএনপি সরকার ক্ষমতা এসেছিল, সেটা কি 2001 অথবা সম্ভবত না 1991 সনে, পুরো সময়টা কিন্তু যে কোনো, আমি এখন এই মুহূর্তে তথ্যটা আমার কাছে অ্যাডজাক্ট, মানে একটার সময়, মানে আইদার 91 থেকে 96 অথবা 2001 থেকে 2005, যখন গঙ্গা চুক্তিটা ছিল না, পানি চুক্তি ছাড়াই বিএনপির পুরো সময়টা বিএনপি পার করে দিয়েছে। কিন্তু তখন মিডিয়া ছিল না, ফলে এই চুক্তি না থাকার কারণে আমাদের কী কী ক্ষতি হয়েছে সেটা ন্যাশনাল অ্যাওয়ারনেস তখন হয়নি, কিন্তু এখন এটা সম্ভব না। এখন যেই দিন থেকে গঙ্গা চুক্তি হবে না, সেই দিন থেকে এই অসংখ্য ইউটিউবার বসে বসে মাপবে আজকে কতটুকু পানি আসলো, কিউচেক পানি আসলো। এদিকে আমরা তিনটি বিষয়, মানে যাকে বলা হয় একেবারে তিনটি অ্যাটমিক বোম আমাদের জন্য, বা তিনটি সুনামি বা তিনটি আগ্নেয়গিরি আমরা পুঁতে রেখেছি ভারতের সঙ্গে। একটা হলো তিস্তা ব্যারেজ, যেটা চীন করে দেবে। 2 নম্বর হলো তিস্তা পানি চুক্তি, যেটা ভারতের সাথে করতে হবে। আরেকটি হলো গঙ্গা ব্যারেজ। এগুলো দিয়ে আমরা মানে খুব বাংলাদেশে মানে দাপট দেখাচ্ছি, এবং এই জিনিসগুলো আসলে 15 দিনে 1 মাস আপনি জনগণের যে জনমত রাখতে পারবেন, তারপরে মানুষ এগুলো বাস্তবে দেখতে চাইবে এবং এগুলোর উপকার সুবিধা এগুলো মানুষ বুঝতে চাইবে। কিন্তু যখন দেখা যাবে না, গঙ্গা ব্যারেজ হচ্ছে না, 34,000 36,000 কোটি টাকা দিয়ে গঙ্গা ব্যারেজ হচ্ছে না, কেউ টাকা দিচ্ছে না, আর এটা কোনো উপকারও আসছে না, পানি নেই, গঙ্গা চুক্তিতে পানি নেই, আমি ব্যারেজ দিয়ে কী করব? তিস্তা পানি চুক্তি হচ্ছে না, ব্যারেজ হচ্ছে না, তখন সরকার খুব বিপদে পড়বে, ভীষণ রকম বিপদে পড়বে। এই গেল একটা। অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা দাকুমড়া করার জন্য চীন যে চালগুলো দিয়ে রেখেছে, 1 নম্বর চাল হলো একটা করিডর, বাংলাদেশ থেকে একেবারে
কুনমিং পর্যন্ত যে রাস্তা যাবে, রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ, নয়া সিল্ক রুট, এটা যাকে বলে মানে এটা আগে যেমন কলকাতা দিয়ে হওয়ার কথা ছিল, এটা কলকাতায় বাদ দিয়ে এখন বাংলাদেশ, মায়ানমার, চীন যেটা করবে। এটা ভারতের সঙ্গে আমাদের একটা অ্যাটমিক বোম তৈরি হয়ে আছে। উত্তরবঙ্গে লালমনিরহাটে যে একটা সামরিক বিমান ঘাঁটি চীনের যাকে বলে অর্থায়নে তৈরি হবে, এটা একটা ঝামেলা হয়ে আছে। উত্তরবঙ্গে 1000 বেডের বেশ কয়েকটি চীনা যাকে বলা হয় হাসপাতাল তৈরি হবে, এগুলো নিয়ে সমস্যা আছে। এগুলো হলো প্র্যাকটিক্যাল, একদম দৃশ্যমান। আর এর বাইরে 2001 থেকে 2006 সন পর্যন্ত সেই 10 ট্র্যাক মামলা, ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে চীনা মদত এবং বাংলাদেশের ভূমি ব্যবহার করে, এই বিষয়গুলো সরকারের সঙ্গে আসলে ভারত সমঝোতা করতে চাচ্ছে। আমরা সবাই জানি যে তারেক রহমান সাহেবের ক্ষমতা আরোহণ, তার দেশে আসা, এর পেছনে ভারতের একটা নিদারুণ আশীর্বাদ ছিল। তো সেই আশীর্বাদটা এই গত 4-5 মাসে সরকার কাজে লাগাতে পেরেছে, দৃশ্যমান কোনো রিলেশন তৈরি হয়েছে, এটার ন্যূনতম কোনো ভিত্তি নেই, কোনো রকম ভিত্তি নেই। এক্ষেত্রে সরকার যারা আছে তারা এই আমাদের মতো যারা ইউটিউবিং করি বা রকচটা কিছু মানুষ আছেন যারা খুব ভারত বিরোধী, খুব জঙ্গি বিরোধী, এদের তারা যদি ঢাকা শহরে কোনো একটা অনুষ্ঠান আহ্বান করেন, এরা সবসময় পরগাছা, কিছু লোক আছে পরগাছা, বড় বড় লোকজন আছেন, এরা কখনো জামাতের উপর ভর করে, কখনো হেফাজতের উপর ভর করে, কখনো এনসিপির উপর ভর করে, কিন্তু এদের নিজস্ব যোগ্যতায় মানে একেবারে নিজস্ব যোগ্যতায় ঢাকা শহরে বা ঢাকার বাইরে ছোট্ট একটা অনুষ্ঠান করে 50 জন লোক জড়ো করা, মানে এমনি আগ্রহ নেই তাদের বক্তব্য শুনতে, 50 জন লোক আসবে এরকম সিঙ্গেল উদাহরণ দেখাতে পারবেন না। এরকম কতগুলো রকচটা, এরকম কতগুলো যাকে বলা হয় যে বিভিন্ন অনুষ্ঠান যারা আট করে এবং যাদেরকে দেখলে যাদের কর্মকাণ্ড তারা যেখানে গেছে সেখানে সর্বনাশ করে ফেলেছে, যে পাত্রে হাত দিয়েছে সেই পাত্রটাকে তারা মানে নষ্ট করে ফেলেছে। এইরকম কিছু লোক দেশের ভিতরে থেকে এবং দেশের বাইরে থেকে সিন্ডিকেশন করে ভারত বিরোধী একটা বক্তব্য মানে তারা দিয়ে যাচ্ছে। এদের ভয়ে সরকার তটস্থ, তারা ভারতের সঙ্গে কোনো সম্পর্ক করতে যাচ্ছে না। আবার একই সঙ্গে ধরেন পাকিস্তানের সঙ্গেও আমাদের যে সম্পর্কটা এই মধ্যে খুব বেশি দরকার, কিছু কিছু প্রোডাক্ট বাই প্রোডাক্ট চীনের সাথেও দরকার। এখন এই বিষয়গুলো আন্তরিকতা নিয়ে সুন্দরভাবে করার জন্য একেবারে কারো দিকে না তাকিয়ে শুধুমাত্র দেশের কল্যাণে যেভাবে এগোনো দরকার সেটা সরকার দেখাতে পারছেন না। ফলে কি হলো, না ইসলামাবাদ, না বেইজিং, না দিল্লি, না ওয়াশিংটন, কেউ খুশি না। আর এরই মধ্যে দেখা গেল যে দিল্লিতে প্রধানমন্ত্রীর যে সফর সেটা বাতিল হয়ে গেল। বুঝার চেষ্টা করুন, যখন দিল্লি এবং বেজিংয়ের মধ্যে যুদ্ধ চলছে, একে অপরকে আক্রমণ করছে, সীমান্তে এয়ার স্ট্রাইক, ঠিক সেই সময়টাতে সবচেয়ে বড়, ভারতের সবচেয়ে বড় যে ঋণটি, বৈদেশিক ঋণটি চীন ভারতকে দিল। যেই মুহূর্তে চীনের সঙ্গে আমেরিকার মানে বিশাল দ্বন্দ্ব, তো ঠিক সেই সময়টাতে মানে যেখানে হুয়াওয়েকে নিষেধ করা হলো এবং চীনের কোম্পানিগুলোতে আমেরিকার যে স্টক মার্কেটগুলোতে সেখানে অ্যাবান্ডেন করে দেওয়া হলো, ঠিক সেই সময়টাতে সবচেয়ে বড় বিনিয়োগ, আমেরিকার বড় বিনিয়োগ চীনে হলো এবং চীনের বড় বিনিয়োগ আমেরিকাতে হলো। যখন নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ, নরেন্দ্র মোদীকে খুব বাজে ভাষায় গালাগালি করছে ডোনাল্ড ট্রাম্প, ঠিক সেই সময় জেডি ভ্যান্স তিনি ভারত সফরে উপস্থিত। তারেক রহমান সাহেব যখন বেইজিংয়ে চলে গেলেন, তখন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, বেইজিং সরকারের গুরুত্বপূর্ণ বেইজিংয়ের পররাষ্ট্রমন্ত্রী, তো ওই সভাতে মিস্টার শি যিনি প্রেসিডেন্ট, ইটস এ ফরমাল, মানে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের সঙ্গে মিস্টার শির যে বৈঠক এটা খুব বেশি হয়ে যায়, এখানে আসলে পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিটা একেবারে ফরজে আইন, কিন্তু তিনি সেখানে উপস্থিত থাকলেন না, তিনি চলে এলেন দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার জন্য। তো বোঝার চেষ্টা করুন যে পররাষ্ট্র নীতিটা কতটা জটিল। এই অবস্থাতে তারেক রহমান সাহেবের বা সরকারের একেবারে প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল দিল্লির সঙ্গে
আইদার সম্পর্ক স্থাপন করা ইন ডাইরেক্ট, আদারওয়াইজ এই যে যারা ইউটিউবার আছে, বিভিন্ন যারা কন্টেন্ট তৈরি করে, তাদের কথা মতো আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কিন্তু মাঝামাঝি জায়গাতে এই যে একবার ভারত যাব, একবার যাব না, একবার ভারতে দূত পাঠাবো, আবার সেখানে কোনো নেগোসিয়েশন হবে না, একবার আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখবো, আবার নিষিদ্ধ করব, আবার সেই নিষিদ্ধ আওয়ামী লীগকে আইন সিদ্ধ করার জন্য চেষ্টা চালাবো, একবার শেখ হাসিনাকে চাইবো, তারপরে কামালকে চাইবো, স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে চাইবো, আবার চাইবো না। এই যে টানা হেসরা, দ্বিধাদ্বন্দ্ব, রাজনীতিতে এই দ্বিধাদ্বন্দ্ব যে কোনো একটা সরকারকে মারাত্মকভাবে দুর্বল করে ফেলে। এবং তার যে এই সরকার যে এখন দুর্বল হয়ে গেছে মাত্র 4 মাসে, আপনি অবাক হয়ে যাবেন যে বলতে খুব কষ্ট লাগছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম 4 মাসে তাদের যে স্পিরিট ছিল, সেটা আপনি মন্দ বলেন, যা কিছু বলেন, কিন্তু সেই স্পিরিটে তছনছ হয়ে গেছিল সব কিছু। রিসেট বাটনে চাপ দিয়ে দিলেন। জুলাইকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ ঘোষণা করলেন। ৭১-এর মুক্তিযুদ্ধ প্রসঙ্গবাদ ৪৭ থেকে শুরু করতে হবে, মানে পুরো জিনিসটিকে 4 মাসে তোলপাড় করে দিলেন। এবং সেই ন্যারেটিভের এগেনস্টে দাঁড়ানোর মতো একটা শক্তি বাংলাদেশে ছিল না প্রথম 4 মাস, অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত। এই ২০২৫ সনে এসে আস্তে আস্তে তাদের বিরুদ্ধে কথা বলা হলো। তো সেই দিক থেকে দেখেন গত 4 মাসে সরকার কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করতে পারেনি। এরপরে প্রথম 4 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে ভারত বিরোধিতা করে সারা বাংলাদেশে একটা জশ্নে জৌলুস তৈরি করে ফেললো। প্রত্যেকটা মানুষ ভারতের সাথে যুদ্ধ করবে, প্রত্যেকটা মানুষ দিল্লি দখল করবে, প্রত্যেকটা মানুষ 7 সিস্টার দখল করবে, তাদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়ে গেল। ঠিক সেই রকম আপনি দেখেন তো গত 4 মাসে একটা সিঙ্গেল ন্যারেটিভ তৈরি করতে পেরেছে কিনা এই সরকার। ইট মিনস প্রথম 4 মাস বা 5 মাস ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সফলতা, তার ধারের কাছে বর্তমান সরকার আসতে পারেনি। এর মধ্যে তার এই যে যাকে বলা হয় একটা গুরুত্বপূর্ণ সফর স্থগিত হলো। আপনাদের মনে আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রথম এরকম একটা সফর স্থগিত হয়েছিল ফ্রান্স। তো উনি দুটো জায়গাতে প্রথম অপমানটা হয়েছেন গিয়ে ইংল্যান্ডে। ইংল্যান্ডে গিয়ে তিনি প্রাণান্ত চেষ্টা করলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য, তিনি সেটা দেখা করতে পারলেন না এবং ওখানে তিনি অকারণে ইউলিপ সিদ্দিকের সঙ্গে গণ্ডগোল করলেন। ওখান থেকে ওনার কপাল পড়ল। সেকেন্ড, তিনি চেষ্টা করলেন, ফ্রান্সে একটা অনুষ্ঠান ছিল, জলবায়ু অনুষ্ঠান, সেখানে সাইড লাইনে বা আলাদা 1 মিনিটের জন্য হলো তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে চাইলেন, যার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আগের ছিল, অনেক আগের ছিল। একসাথে তারা অলিম্পিকের মাঠে মশাল নিয়ে দৌড়িয়েছেন। কিন্তু তাকে যখন বাদ দেওয়া হলো এবং তিনি সেই অভিমানে, রাগে, ক্ষোভে, অপমানে ফ্রান্স যাওয়া বন্ধ করলেন।